ছুটির দিনেও সচিবালয়ে ব্যস্ত সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পহেলা বৈশাখ টাঙ্গাইলে কৃষিকার্ড বিতরণের পরীক্ষামূলক উদ্বোধন। টানা 7 দিনের ঈদ ছুটি শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ট্রেন বাসে ভিড়, ফাঁকা ঢাকায় নিরাপত্তার ঝুঁকি নেই বলেছেন আইজিপি। লালমনিরহাটের পাটগ্রামে মোটরসাইকেলকে ট্রাকের ধাক্কা, শিশু সহ একই পরিবারের 3 জন নিহত। রোজার শেষ ভাগ্য জমজমাট সাভার এবং রূপগঞ্জের ইফতার বাজার, সন্ধ্যা হলেই তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে টাঙ্গাইল সদর সহ দেশের 11 উপজেলার 21,500 কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে যাবে কার্ডের অর্থ সহায়তা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী কৃষকদের জন্য আধুনিক এবং সমন্বিত সেবা নিশ্চিত করতে কৃষক কার্ড কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন। এর আলোকে নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল সদর সহ দেশের মোট 11টি উপজেলায় একযোগে শুরু হবে এই কার্ডের কার্যক্রম। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রি পাইলটিং প্রকল্পের আওতায় বিতরণ হবে কৃষক কার্ড। এই কার্ড পাবেন কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতের চাষি এবং খামারিরা। এটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। শুধু ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র শ্রেণীর কৃষককে কৃষি উপকরণ কিনতে প্রণোদনা হিসেবে বছরে 2,500 টাকা পাবেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ, কীটনাশক এবং পশুখাদ্য কিনতে পারবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিসভা বিভাগে দুপুর 2টায় বৈঠক শুরু হয়। বৈঠকে কৃষক কার্ড সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, কৃষিমন্ত্রী আমিনুর রশিদ সহ মন্ত্রী পরিষদের সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় সকাল থেকে রাজধানী ছাড়া মানুষের ভিড় বাস, লঞ্চ এবং রেল স্টেশনে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ খুব একটা না থাকলেও তেলের সংকটের সময় মতো বাস ছাড়তে না পারার অভিযোগ বাড়ি ফেরা মানুষের। এদিকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন চাঁদাবাজির সঙ্গে আপোষ করবে না আইন শৃঙ্খলা বাহিনী। ফাঁকা ঢাকায় কোনো হুমকি নেই বলে জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। সকাল থেকেই কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত। প্রতিটি ট্রেন কানায় কানায় পূর্ণ, যেন তিল ধারণের ঠাঁই নেই। সময় মতো ট্রেন ছাড়ায় ভিড় বেশি হলেও যাত্রীরা বেশ উৎফুল্ল। ভোর 6টায় ঢাকা থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। এরপর 6টা 45 চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, 7:15 খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, 7:30 কিশোরগঞ্জগামী সিন্দুর প্রভাতী, 8টায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস। এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে 3 ধাপে টিকিট চেক করা হচ্ছে। যে এত পরিমাণ ভিড়, মানে ভিতরে জায়গা নেই, যে একটা মানুষ ভিতরে দাঁড়াবে এরকম জায়গা নাই ভিতরে। এখন কমলাপুরে যেতে এত লোক হয়, সামনে তো আরো অনেকগুলো স্টেশন আছে, সেখানে আরো লোক হতে পারে। অনেক ধাক্কাধাক্কি করে ঢোকা হয়েছে, আর 9 দিনের ছুটি পাইছি। ইনশাল্লাহ দোয়া রেখেন, ভালোভাবে জানি ঈদ করে আসতে পারি। কষ্ট হয়েছে, অনেক ভিড় ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে সামনের যে স্টেশনগুলো আছে, জানি না এই মানুষগুলো উঠতে পারবে কিনা। অন্যদিকে গাবতলী বাস টার্মিনালে নেই ঈদে ঘরমুখো মানুষের চিরচেনা ভিড়, তবে আছে বাসের সংকট। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকটের কারণেই পাম্পে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। মাগুরাতে যাব, টিকিটের খুবই সংকট, মানে টিকিট নাই, টিকিট পাইতেছেন। এখন তো ভেঙে ভেঙে যাওয়া ছাড়া তার উপায় নেই। বাড়িতে তো যাচ্ছে অনেকদিন পরে, আনন্দ তো হচ্ছে, অনেক আনন্দ। বাড়িতে লোক আছে, শাশুড়ি আছে, তারপর আছে দাদি শাশুড়ি আছে, আমার আম্মু আছে, বোন আছে, অনেক আনন্দ হচ্ছে। যাত্রীরও সংকট না, গাড়িরও সংকট না, মেন সংকট হচ্ছে তেলের। কারণ আমরা যদি তেল না পাই, আমরা গাড়ি কীভাবে চালাবো? এখনো মনে করেন রাজবাড়ী পলাশ পাম্পে আমাদের 4টা গাড়ি বসা আছে, তেল দিচ্ছে না, তেল নাই। যাত্রী কই দেখেন, আজকে যে ঈদের দিন, ছুটির দিন দেখেন যাত্রী আপনারা নিজেরাই দেখেন, আপনারা তো ঘুরছেন টার্মিনালে, যাত্রী কই? শহরের ভিতর বিভিন্ন জায়গায় গলিতে গাড়ি কাউন্টার সব হয়ে গেছে, গাড়ি চলতেছে। টার্মিনাল ভেঙে ফেলা ছাড়া তো উপায় নেই। টার্মিনালে
কোনো প্রয়োজন নাই তো বর্তমানে। ছাড়ার কথা ছিল হচ্ছে 11:15টায়, বাট এখন আসবে হচ্ছে 12:45-এ। টার্মিনালটি পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ এবং বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে তাদের তৎপরতার কথা জানান। প্রতি বছর ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের অনেক সমস্যা হয়, বিশেষ করে সড়কে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওনা দেয়, বাড়িতে পৌঁছে সঠিকভাবে সেইটাও করতে পারে না। এই জন্য আমরা এবছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদ যাত্রায় যাদের যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। সকলের সচেতনতা এবং সহায়তায় এবার ঈদ যাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বস্তির হবে এমন প্রত্যাশার কথা জানান তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হওয়ায় গাজীপুর মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় সকাল থেকে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। এতে মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহনের চাপ বেড়েছে এবং কোথাও কোথাও ধীরগতিতে চলছে গাড়ি। সকালে মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, গাজীপুরা এবং চান্দনা চৌরাস্তায় গাড়ির ধীরগতি লক্ষ্য করা গেছে। অন্যদিকে গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড়। উত্তরাঞ্চলের 26টি জেলার প্রবেশ পথ চন্দ্রা বাস টার্মিনাল থেকে একের পর এক দূরপাল্লার যানবাহন যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক পরিদর্শক তরিকুল ইসলাম জানিয়েছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। এদিকে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ থাকায় এলেঙ্গা সহ কিছু এলাকায় গাড়ি ধীরগতিতে চলছে। যাত্রীদের অভিযোগ, বাস ভাড়া দ্বিগুণ বেশি নেওয়া হচ্ছে। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন এবং প্রয়োজনীয় সহায়তা দেবে জামায়াতে ইসলামী, জানিয়েছেন সংগঠনটির আমির ডক্টর শফিকুর রহমান। চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং 1000 শয্যার হাসপাতাল নির্মাণ কাজ দ্রুতই শেষ হবে বলে প্রত্যাশা করছেন তিনি। সকালে রাজধানীর মিরপুর 15 আসনের বাসিন্দাদের মাঝে চীনের সহযোগিতায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, কিছু দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছিল, অথচ চীন দেশের অর্থনীতি এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনেকটাই নিঃশব্দে। দেশটির রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান আরও উদ্যোগী হয়ে সহায়তা অব্যাহত রাখার জন্য। জামায়াতের আমির জানান, নতুন করে কোনো দেশের আধিপত্যের বোঝা সহ্য করবে না তার দল। প্রত্যাশা করেন শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবে দুদেশ। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, দুদেশের বন্ধুত্ব দুটি দেশের মানুষের হৃদয়ে মিশে গেছে। তিস্তা চুক্তি এগিয়ে নিতে জামায়াতের সহায়তা চান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন, এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেইটাও করব। যারা ভোট দেয়নি বর্তমান সরকার তাদেরও সরকার বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, যে দলই করুক না কেন, যারা উপযুক্ত তাদেরই সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন সরকার তাদের ভুলে যায়নি, সহায়তার ব্যাপ্তি আরও বাড়বে বলেও জানিয়েছেন ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন নিয়াজ মাকদুম। দুপুরে রাজধানীর সূত্রপুর কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মন্ত্রী। পরে ঢাকা 6 আসনে এই অংশে প্রায় 500 মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। আমাদের সরকার গঠন করেছে 1 মাস হলো মাত্র, এর মধ্যে রমজান মাস রয়েছে, এর মধ্যে নানা ধরনের কার্যক্রমের মধ্যেও আমরা যারা প্রান্তিক পর্যায়ে যে সকল জনগোষ্ঠী রয়েছেন তাদের কথা আমরা ভুলে যাই নাই। আমরা এই ধরনের যে চ্যারিটেবল কাজ সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আসছে। এখন আমরা যেহেতু সরকার গঠন করেছি, আমরা এটার ব্যাপ্তিটা আরও বৃদ্ধি করতে পেরেছি।
সরকারের এসব ইতিবাচক উদ্যোগ নিয়ে যারা সমালোচনা করেন তাদেরও জবাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। দলীয় হোক বা যাই হোক, সে যদি কোয়ালিফাই করে এটার জন্য, ফ্যামিলি কার্ডের জন্য, তাহলে সে পাবে। তো একই রূপে অবশ্যই আমরা একটা রাজনৈতিক সরকার, আমরা একটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আমাদের রাজনৈতিক সংগঠনের মাধ্যমেই আমরা জনগণের যাদের এই সকল সহায়তা প্রয়োজন সেই লিস্টগুলো আমরা তৈরি করে থাকি সাধারণত। ঈদুল ফিতরের আগে আর্থিক সহায়তা পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা। তাদের দাবি ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। প্রধানমন্ত্রীর উপলক্ষে আমাদের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী জনাব ইসকাক হোসেনের হাতে এই ঈদ উপহার পেয়েছি, বহুত খুশি হয়েছি। ভালোই লাগছে, কিন্তু আমরা যেটা সবসময় আশা করি যে বিএনপি সরকার আসলে এই গ্রুপ পরিবারগুলোকে দায়িত্ব নেবে। আমরা এখন আশা করি যে তারা যেন আমাদের পুরোপুরি দায়িত্বটাই নেয়। আমরা এতটুকু চাই, আমার ভাইয়ের বিচারটা চাই, আর তাদের সন্ধান চাই, তাদের সাথে কি করা হয়েছিল এটা জানতে চাই। আর উনি তো বলেছেন আমাদের ঘর বাড়ি করে দেবেন, অর্থ সহায়তা দিবেন। দেখা যাক, আল্লাহ ভরসা। সারা দেশে গরিব, দুস্থ, অসহায়, গুম পরিবার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় সকালে দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন শরীফুল ইসলাম। ঈদের ছুটিতে ছেলে, মেয়ে এবং স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাবার পথে পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী এবং ছেলে নিহত হয়। এ সময় গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহতরা দিনাজপুরের হাকিমপুরের মনশাপুর গ্রামের বাসিন্দা। রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকার একটি লেবুর বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় 21টি ককটেল সদৃশ বস্তু এবং দেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। সোমবার রাতভর অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সকালে র্যাব 5 এর অধিনায়কের কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানা রেলওয়ে মাঠের উত্তর পাশে লেবু বাগানে অভিযান চালায় তারা। এ সময় পরিত্যক্ত অবস্থায় 2টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়েছে। বস্তাগুলোতে বিস্ফোরক দ্রব্য রয়েছে। সন্দেহ হলে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। পরে বস্তা দুটো তল্লাশি করা হয়। উদ্ধার করা ছোট বড় ছোরা এবং চাকু। ঈদকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব জড়ো করা হয়েছিল বলে ধারণা করছে র্যাব। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহারি সব ইফতারে জুড়ি নেই সাভারে। রাজধানীর উপকণ্ঠে এই শিল্পাঞ্চলে অভিজাত হোটেলের পাশাপাশি ছোট বড় দোকানগুলোতে তৈরি হচ্ছে নানা ধরনের ইফতার। পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। চারপাশে তৈরি হয় যেন এক উৎসবের আমেজ। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের তথ্য ছবি নিয়ে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। সাভারে দুপুর গড়াতেই ঐতিহ্যবাহী শাহী কাবাব, সুতি কাবাব, রেশমি জিলাপি, মাটন কাবাব, শাহী হালিম সহ নানা ইফতার সামগ্রী নিয়ে হাঁকডাক শুরু করেন দোকানিরা। থানা রোড, বাজার বাস স্ট্যান্ড, রেডিও কলোনি, হেমাদপুর, নবীনগর সহ বিভিন্ন বাস স্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ স্থানে ক্রেতা আর বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে বাজারগুলো। বিকাল হলে জমে ওঠে এসব বাজার। ভিড় ঠেলে ক্রেতারা কিনছেন বাহারি ইফতার সামগ্রী। জনপ্রিয় এখানকার খাবারের টেস্ট আর আইটেম খুব ভালো। এখানে ভালো হালিম পাওয়া যায়, আমরা এর জন্য আসছি আর কি, এগুলো নেওয়ার জন্য। ফার্স্ট টাইম আসছি আজকে এখানে এই ইফতারি নেওয়ার জন্য আর এই হালিম নেওয়ার জন্য। হ্যাঁ, অনেক দূর থেকে আসছি আমরা। ওনাদের খাবারের মান ভালো, এর জন্য আসছি আমরা নিতে। এখানে হাইজেনিক মনে হলো, এই জন্য এখানে আসা। পরিবেশটা অন্যান্য রেস্টুরেন্ট থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশনা ভালো, এই জন্য আমরা এখানে আসছি আর কি। চাপ সামলাতে আগে থেকেই অর্ডার নিচ্ছেন অনেক দোকানি। 2 ধরনের হালিম আছে আমাদের। হায়দ্রাবাদি ম্যাশড হালিম খুবই বিখ্যাত একটা হালিম। সাভারের সব থেকে বেস্ট সেলার হালিম এটা আমাদের, হিউজ যাচ্ছে। 20 বছরের ও পুরানো দোকান। আমাদের বিভিন্ন আইটেম, যেমন আমাদের শাহী পরোটা, আমাদের হালিম, আমাদের 3 রকমের কাবাব, ডিম চপ, এগুলো সহ আমাদের আরও অনেক ইফতারি আইটেম আছে। সাভারের মধ্যে একবার সেরা চিকেন পরোটা, শাহী পরোটা, স্যান্ডউইচ, টিকা কাবাব, সাগা চপ, পেঁয়াজু, আলু চপ, বেগুনি, কাশ্মীরি নান, গার্লিক নান, বাটার নান, প্লেন নান, তারপর চাপ, গ্রিল, হালিম, শর্মা, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি, চিকেন বিরিয়ানি, খিচুড়ি। রমজান মাসকে পুঁজি করে ভেজাল খাবার তৈরির অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। ভেজাল রোধে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো দরকার বলে জানান স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাতা গাউসিয়া এলাকায় জমে উঠেছে ইফতার বাজার। বিকেল গড়াতে নানা রকম মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আর ইফতার সামগ্রী কিনতে ভিড় করছেন শত শত রোজাদার। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। পবিত্র রমজান মাস এলেই বদলে যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকার চিত্র। কারণ এখানে গড়ে উঠেছে অস্থায়ী ইফতার বাজার। দুপুরের পর থেকে দোকান সাজাতে ব্যস্ত হন দোকানিরা। ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপের পাশাপাশি চিকেন, রেশমি কাবাব, কাচ্চি, তেহেরি বাড়তি নজর কাটছে ক্রেতাদের। রোজার দিনে সবাই মহিলারা ক্লান্ত থাকে, তো বাধ্য হয়ে আমরা হোটেল থেকে নিয়ে সবাই আমরা ইফতারের পরিবেশন করি। এখানকার স্পেশাল হয়েছে শাহী জিলাপিটা, এটা আমার ফ্যামিলির অনেকে পছন্দ করে, আমার বাচ্চারা ফ্যামিলি সবাই এখানকার পছন্দ করে। হালিম, গরু মাংস হালিম, তা পোড়া মুরগি, কাচ্চি বিরিয়ানি, এইসব সবকিছু সব প্রকারের সবকিছু পাওয়া যায়, কিন্তু ন্যায্য দামে পাওয়া যায়, বেশি দাম না। এখানে দেখেন আপনি খুবই সুন্দর করে তারা প্যাকেট পলিথিন করে রাখছে যাতে ধুলাবালুগুলা এই খাবারের মধ্যে না থাকে। এখানে গাউসিয়া এখানে পছন্দের সবচেয়ে খাবার আর কি, এই জন্য আমি মাঝে মাঝে নিতে আসি। তেল, ডাল সহ কাঁচামালের দাম বাড়লেও সহনীয় দামে খাবার বিক্রি করছেন বলে জানান দোকানিরা। এই বছর রেসপন্স আলহামদুলিল্লাহ গতবার থেকে ভালো, আর আমাদের ফুডের কোয়ালিটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা 5 স্টার মানের এবং অথেন্টিক ফুড ট্রাই করতেছি এবং সারাও ভালোই পাচ্ছি। যারা আসেন এখনো একবার হলে আসবেন রান্নার গল্প থেকে একবার প্লিজ। শুধু সর্বনিম্ন 400 টাকার একটা হালিমের বাটি নিয়ে যাবেন, সে যদি তৃপ্তি না পান ফুল টাকা রিটার্ন। এগুলা আপনার মানে অথেন্টিক, মানে আপনার কোনো কালার, নো বুস্ট, কোনো কিছু ইউজ করা হয় না, ঠিক আছে? তো আমরা যা দেই সবকিছু অথেন্টিক। অসাধু ব্যবসায়ীরা যেন পবিত্র এই মাসে ভেজাল খাবার তৈরি করতে না পারে, এজন্য প্রশাসনের বিশেষ অভিযান চালানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি জনগণের জবাবদিহিতায় এবং সেবায় বিশ্বাস করে। সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন এবং বিজিএফের চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, দখল হয়ে যাওয়া খাল মুক্ত করে খুলনার জলাবদ্ধতা নিরসন করতে হবে। দুপুরে খুলনার ডুমুরিয়া টিয়াবুনিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি একথা বলেন। দেশে প্রথমবারের মতো সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ঈদ উপহার হিসেবে নগদ টাকা দিয়েছে সরকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 3270 জন পরিচ্ছন্ন কর্মীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন মেয়র ডাক্তার সাদাত হোসেন। পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে রংপুর সিটি কর্পোরেশনেও। সকালে নগর ভবনে এতে উপস্থিত ছিলেন প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। 1135 জন পরিচ্ছন্ন কর্মীর মাঝে অনুদান দেওয়া হয়েছে নারায়ণগঞ্জেও। সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা পেয়েছেন ময়মনসিংহ বিভাগের 26 জন সাংবাদিক। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ ওয়াহিদ। ইসলামিক আলোচনা সভা ও ইফতার মাহফিল হচ্ছে সাভারে আনন্দপুর দারুল উলুম মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুতোয়াল্লি আলহাজ মাকসুদুর রহমান খান। 3 শতাধিক দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে সাতক্ষীরায়। সকালে নতুন পোশাক ও নতুন টাকা ঈদ সালামি পেয়ে আনন্দে মেতে ওঠে তারা। এ কাজে সহযোগিতা করেন সাংবাদিক শরীফুল্লাহ কাইসার সুমন, আমিনা বিলকিস ময়না সহ অন্যরা। সনাতন সম্প্রদায়ের মহা বারুণী স্নান ও শ্রী শ্রী গঙ্গা পূজা হয়েছে কক্সবাজারে। সকালে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।